দুই নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। তার আগে 1 নাম্বার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। আজকে আমরা যে ম্যাথের সমাধান করব, আগে আমি প্রশ্নটা পড়ে নিই, তারপরে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। দি ফলোয়িং ডাটা ইজ অ্যাভাইলেবল ফর দি মান্থ অফ এপ্রিল। নিচের তথ্যগুলো এপ্রিল মাসের। এই ম্যাথের সমাধানটা একেবারে হাতে কলমে লিখে বোঝাবো, একটু সময় লাগবে। ধৈর্য ধরে ক্লাসটা দেখো, তবে সকল শিক্ষার্থীরা বুঝবেন ইনশাআল্লাহ। বিগিনিং ফিনিশ কোর্স মানে প্রারম্ভিক তৈরি পণ্য ইউনিটে দেওয়া আছে 4000 ইউনিট। সেলস ইন ইউনিট, বিক্রয় করা হয়েছে 20,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন ইন ইউনিট, উৎপাদন করা হয়েছে 24,000 ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 30 টাকা করে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট, পরিবর্তনশীল উৎপাদন ব্যয় পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয়। ডিরেক্ট মেটেরিয়ালস 4 টাকা করে, ডিরেক্ট লেবার 3 টাকা করে। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 2 টাকা করে। ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল টাকা 50,000। নর্মাল প্রোডাকশন ইন ইউনিট 25,000। বর্তমান অঙ্কটার মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশনও দেওয়া আছে, নর্মাল প্রোডাকশনও দেওয়া আছে। এখন অ্যাকচুয়াল প্রোডাকশন আর নর্মাল প্রোডাকশন দেওয়া থাকলে আমাদের করণীয় কি, এটা আমি কিছুক্ষণ পরে আলোচনা করি, বুঝাবো। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 10,000, ভেরিয়েবল আছে 10,000। অর্থাৎ কমার্শিয়াল নামের যে এক্সপেন্স এটার মধ্যে ফিক্সড 10,000, ভেরিয়েবল 10,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড আছে 5,000। রিকোয়ার্ড প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ইনকাম স্টেটমেন্ট তৈরি করো ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডের। 2 নম্বরে প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখন যে আমরা ম্যাথের সমাধান করব সম্পূর্ণ নিয়ম মেনে, একবার আমি নিয়মটা তোমাদের দেখাই। আজকের অঙ্কে ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, রিকনসিলিয়েশন স্টেটমেন্টও তৈরি করতে হবে। ম্যাথের সমাধান করার আগে কিছু ওয়ার্কিং করে নিতে হয়। যেমন 1 নম্বরে যেটা, এটাকে বলা হয় সেলস ইউনিটের পরিমাণ বাহির করা। যদি কোনো অঙ্কের মধ্যে বিক্রয়ের পরিমাণ কিংবা প্রোডাকশনের পরিমাণ, এন্ডিং ইনভেন্টরির পরিমাণ সরাসরি দেওয়া না থাকে আর বাকিগুলোর মান যদি দেওয়া থাকে, তখন এই সূত্রটা প্রয়োগ করে সহজে বাহির করা যায়। আর এটা নিয়ে আমি 1 নম্বর ক্লাসেও আলোচনা করেছি। তাহলে আজকে আমরা দেখে নেই আজকের অঙ্কটার মধ্যে কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নেই। যদি তোমরা লক্ষ্য করো, বিগিনিং ফিনিশ কোর্স দেওয়া আছে 4,000, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 20,000, অ্যাকচুয়াল প্রোডাকশন উৎপাদন দেওয়া আছে 24,000। তাহলে বিগিনিং ফিনিশ কোর্স, বিক্রয় এবং অ্যাকচুয়াল প্রোডাকশন 3টা দেওয়া আছে, কিন্তু এখানে তো আছে 4টার মধ্যে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, সেলসও দেওয়া আছে। দেওয়া নেই কোনটা? এন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই। তাহলে বাহির করার নিয়ম কি? এইটার মাধ্যমেই বাহির করতে হবে। অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি বাহির করার জন্য এটা মাইনাসের হয়ে আছে, আমি যদি এটা প্লাসের করে নিয়ে আসি, ওপেনিং ইনভেন্টরি যেরকম আছে যদি রেখে দেই, প্লাস প্রোডাকশনও যেরকম আছে যদি রেখে দেই, মাইনাসের সেলস এটা যদি প্লাসের সেলস এটা মাইনাসের করে যদি নিয়ে নিই, তখন ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন দুইটা যোগ করতে হবে। সেলস ইউনিটটা বিক করলেই কিন্তু এন্ডিং ইনভেন্টরিটা চলে আসে। এটা আমি নাম্বার 1 ক্লাসে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ ওপেনিং ইনভেন্টরি প্রোডাকশন আমি যোগ করব, এটা থেকে সেলসের পরিমাণ বিক করব, এই দুইটা যোগ হবে। ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যোগ করে সেলসের পরিমাণ বিক করলেই কিন্তু আমরা এন্ডিং ইনভেন্টরি পেয়ে যাই। এই হলো একটা ওয়ার্কিং। এখন 2 নম্বর যেটা, এখানে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট কিংবা প্রোডাকশন কোস্ট পার ইউনিটও বাহির করতে হয়। তো প্রোডাকশন কোস্ট পার ইউনিট বাহির করার জন্য মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের ব্যয় কিন্তু অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতেই আসে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। টাকাটা যোগ করে আমরা এখানে বসাবো। এক এক করে সমাধান বুঝিয়ে দিচ্ছি। আর ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড বাহির করার জন্য প্রোডাকশনকে
ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিগ করে, যদি মাইনাসের টাকা হয় আন্ডার অ্যাপ্লাইড, প্লাসের টাকা হলে ওভার অ্যাপ্লাইড। এখন আমাদের প্রথম যে কাজ, এই তিনটা ওয়ার্কিং আগে করতে হবে। যদি এই নিয়ম মেনে তোমরা আমার আরও 1 বা 2টা ক্লাস দেখে নাও, তখন প্রতিটা ক্লাসে তো একই নিয়মে ম্যাথের সমাধান করতে হয়, তোমাদের ধারণা হয়ে যাবে আর সহজে বুঝবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা ধৈর্য ধরে দেখো, আজকে অনেক কিছু বোঝার আছে। তাহলে এখন আমরা একটা একটা করে সমাধান করি। যেহেতু বর্তমান অঙ্কের মধ্যে আমরা বুঝতে পেরেছি যে এন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই, তাহলে একটা কাজ করি, আমি ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন দুইটা আগে যোগ করে নেই। এই দুইটা যোগ করে সেলসের পরিমাণটা বিগ করে এন্ডিং ইনভেন্টরিটা আগে বাইর করে নেই। ঠিক আছে, এই যে দেখো অঙ্কটার মধ্যে বিগিনিং ইনভেন্টরি আছে 4000, তারপর প্রোডাকশন আছে 24,000, 4000 আর 24,000 যোগ করলে হবে 28,000, 28,000 থেকে সেলসের পরিমাণ দেখো আছে 20,000, তো এটা বিগ করলে এন্ডিং ইনভেন্টরি হবে 8,000। এখন এটা তো দেখাতে হবে, তো এটা আমরা এইভাবেই সমাধানটা করব। দেখো তো এটা আমি লিখে দিলাম, ওয়ার্কিং ওয়ান। ওয়ার্কিং ওয়ানে বাহির করতে হবে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন অথবা উৎপাদন মাইনাস সেলস। সূত্রটা আমরা জানি, ওপেনিং ইনভেন্টরি বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে কত ইউনিট, 4000 ইউনিট। প্রোডাকশন দেওয়া আছে 24,000 ইউনিট, সেলস দেওয়া আছে 20,000 ইউনিট। 24 এবং 4 এখানে হবে 28,000 ইউনিট। 28 থেকে 20,000 বিক করলে 8,000 ইউনিট। এটা হচ্ছে কিসের পরিমাণ, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরির পরিমাণ। ওকে, এটা অঙ্কের মধ্যে দেওয়া ছিল না, আমরা সহজে বাইর করে নিলাম। একটা ওয়ার্কিং শেষ। এটা শেষ, এটাতে আমরা এন্ডিং ইনভেন্টরির পরিমাণটা বাহির করেছি। ওকে, এখন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এটার নাম দিতে পারো তুমি প্রোডাকশন কস্ট পার ইউনিট। তো আলাদা আলাদা করে দুইটা আমি বাহির করে নিচ্ছি। তো কীভাবে বাহির করি দেখো, আবার অ্যাবজর্পশনে মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4টাই আসে, আর ভেরিয়েবলে শুধুমাত্র প্রথম 3টা মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই প্রথম 3টাই আনতে হবে। তো পরীক্ষায় তোমরা যেভাবে লিখবে, সুন্দর করে লিখবে, ওইভাবেই আমি লিখে বোঝাচ্ছি। আমাকে শুধু একটু সময় দিতে হবে বোঝানোর জন্য। তোমরা যাতে সহজে বুঝো ওইভাবে আমি ক্লাসটা নিতে চাই, এক্ষেত্রে একটু সময় লাগবে। আচ্ছা, 2 নম্বর যে ওয়ার্কিং, এটার নাম ভালো করে 2-3টা ক্লাস দেখলেই পুরো অধ্যায় সম্পর্কে ধারণা হয়ে যাবে। 2 নম্বর ওয়ার্কিং 2, এটার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ওকে, এই ওয়ার্কিংটা করার জন্য তোমরা এইরকম একটা টেবিল অঙ্কন করে নিও, আর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। তো নিয়ম যেটা ছিল আবারও তোমাদের বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয়টা অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতেই যায়, লেবারের অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতে যায়, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটাও দুইটাতে যাবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের ব্যয় শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। তো ওইভাবে আমি নিয়ে আসবো। অঙ্কটার মধ্যে আমরা একবার দেখি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বলতে যদি
কোনো কিছু ডিরেক্ট ম্যাটেরিয়াল লেবার না দিয়ে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টও যদি বলে, বুঝে নিতে হবে এটার মধ্যে 3টা অন্তর্ভুক্ত। কি কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল অন্তর্ভুক্ত, এখানে 4 টাকা করে আছে প্রতি ইউনিটের ব্যয়, পার ইউনিট বা প্রতি ইউনিটের ব্যয় এখানে তো দেওয়াই আছে। ডিরেক্ট লেবার এটা 3 টাকা করে, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 2 টাকা করে। এই 3টে উভয়টাতে যায়, ভেরিয়েবল অ্যাবজর্পশন উভয়টাতে যায়। এখন বাকি যেটা আছে এখানে তোমরা লক্ষ্য করো, এই যে ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 টাকা আছে, এটা কিন্তু ফিক্সড এটা আলাদা আর ভেরিয়েবল আলাদা। ভেরিয়েবল প্রতি ইউনিটের ব্যয় এটা কিন্তু এখানে বলা আছে, ফিক্সড প্রতি ইউনিটের ব্যয় এটা বলা নেই। তাহলে প্রতি ইউনিটের ব্যয় বাইর করার জন্য কি করতে হয়? প্রোডাকশন দ্বারা ভাগ করতে হয়। কিন্তু এখানে আরও একটা কথা আছে, যদি কোনো অঙ্কের মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশন এবং নর্মাল প্রোডাকশন দেওয়া থাকে, তখন নর্মাল প্রোডাকশন এটাই প্রাধান্য পাবে। অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ না করে নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। সহজ একটা কথা, এটা কি তোমাদের মনে থাকবে? যদি কোনো অঙ্কের মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশন আর নর্মাল প্রোডাকশন দেওয়া থাকে আর ফিক্সড কস্ট পার ইউনিট বাহির করার ক্ষেত্রে নর্মাল প্রোডাকশন প্রাধান্য পাবে, এটা দ্বারাই ভাগ করতে হবে, তখন আর অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করা হবে না। পরিষ্কার কথা। তাহলে নর্মাল প্রোডাকশন ইন ইউনিট এই 25,000 দ্বারা যদি আমি ভাগ করি, ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট সহজে পেয়ে যাই। উপরের 3টা তো এখানে দেওয়াই আছে, 4 টাকা, 3 টাকা, 2 টাকা করে আমি লিখে নিব। আর ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট বাহির করার জন্য আমি এই 50,000 ইউনিটকে নর্মাল প্রোডাকশন 25,000 দ্বারা ভাগ করব। অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা তখন আর ভাগ হবে না। আর যদি নর্মাল প্রোডাকশন দেওয়া না থাকে তখন অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে, এটাই নিয়ম। তাহলে দেখো, 1 নম্বরে মেটেরিয়ালস, অঙ্কটার মধ্যে মেটেরিয়ালস কত টাকা যেন ছিল? মেটেরিয়ালস আছে এখানে 4 টাকা। এই 4 টাকা আবার উভয়টাতে যাবে। অঙ্কটার মধ্যে লেবার আছে 3 টাকা, উভয়টাতে যাবে। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড আছে 2 টাকা করে। বাকি রইল ফিক্সড প্রোডাকশন ওভারহেড, এই 3টা তো উভয়টাতে যায়। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আমার ক্লাস দেখার মানে হলো তুমি সব বুঝতে পেরে গেছো। তো ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল টাকা ছিল 50,000, ভাগ নর্মাল প্রোডাকশন ছিল 25,000, এটা দ্বারা ভাগ করলে উত্তরে আসে কত টাকা করে? উত্তরে আসে এখানে 2 টাকা করে। তখন যদি যোগ করে নেই, এখানে 4, 3, 7 আর 2, 9, 9 আর 2, 11, 11 টাকা। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংয়ের। 4, 3, 7, 7 আর 2, 9, 9 টাকা হচ্ছে এটা ভেরিয়েবল কস্টিংয়ের। ক্লিয়ার? এটা এভাবেই তোমরা খাতার মধ্যে লিখে দিবে, এভাবে বেশি সুন্দর দেখায়। আরও নিয়ম আছে, তো এভাবেই লিখো। তো 2টা ওয়ার্কিং আমাদের শেষ, 3 নম্বরে আরও একটা ওয়ার্কিং বাকি। এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ওকে, 3 নম্বরে যে ওয়ার্কিংটা, এটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড। কী করতে হয়? প্রোডাকশন, এটা প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করতে হয়। গুণ করে গুণফল থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিক করে, যদি মাইনাসের টাকা হয় আন্ডার অ্যাপ্লাইড, প্লাসের টাকা হলে ওভার অ্যাপ্লাইড, এটা আগে বাহির করে নিতে হয়। এটাই নিয়ম। আচ্ছা, আমরা দেখি বর্তমান অঙ্কের মধ্যে কি কি আছে। অঙ্কটার মধ্যে দেখো, অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000 ইউনিট। এই অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000 ইউনিটকে ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট আমি পেয়েছিলাম একটু আগে 2 টাকা, ওই 2 দ্বারা গুণ করতে হবে। এটা তো 50,000, 50,000কে 25,000 দ্বারা ভাগ করে আমি কিন্তু 2 টাকা পেয়েছিলাম। পার ইউনিট কত চলে আসছিল?
2 টাকা চলে আসছিল। এখন এই প্রোডাকশন 24,000-কে কী করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 48,000 হবে। এটা থেকে নিয়ম কি? এটা থেকে নিয়ম হলো ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল যে 50,000 এটা বিগ করতে হবে। তাহলে বিগ করলে কি হবে? বিগ করলে এখানে মাইনাসের টাকা বেশি হবে 2,000। এটাই হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড। আমি এটা লিখে নিচ্ছি। অর্থাৎ এই প্রোডাকশন 24,000-কে ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট 2 দ্বারা গুণ করব। গুণ করে টোটাল 50,000 বিগ করব, তখন মাইনাসের টাকাটা বের হয়ে যাবে। এটা আমি এখানে লিখে নিলাম। ওয়ার্কিং 3। তিন নম্বরে এখন লিখতে হবে, একেবারে আমরা এইভাবেই লিখতে পারি, যেহেতু আন্ডার অ্যাপ্লাইড বের হবে, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড 24,000। এটা হলো প্রোডাকশন গুণ 2 ফিক্সড কস্ট পার ইউনিট। বিগ করতে হবে টোটাল টাকা 50,000। 24,000 আর 2 আর 40,000, এটা হলো প্লাসের, 50,000 হলো মাইনাসের। তাহলে মাইনাসের যে 2,000 টাকা এখানে থাকবে, মাইনাস লেখার প্রয়োজন নাই। এটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড। তো আন্ডার অ্যাপ্লাইড হলে কি, কোথায় কি করতে হয়, এটা মূলত অ্যাবজর্পশনে যায়। একটু পরে আমি নিয়ম মেনে এটার সমাধানটা করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা ম্যাথের সমাধান করব। তো ম্যাথের সমাধানের জন্য আগে আমরা ভেরিয়েবল কস্টিং মেথডে সমাধানটা করব। এটার জন্য একটা টেবিল অঙ্কন করে নিচ্ছে। ইনকাম স্টেটমেন্ট, ভেরিয়েবল কস্টিং মেথড, ভেরিয়েবল কস্টিং মেথড। এবার নিয়মটা কি একবার দেখে নেই। আগেই লিখতে হবে সেলস রেভিনিউ, কী পরিমাণ আছে এটা লিখতে হবে। সেলস রেভিনিউ এটা লেখার পরে লিখতে হবে লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। বিগিনিং ইনভেন্টরি এখানে যোগ করতে হবে, প্রোডাকশন যোগ করতে হবে, যোগ করে এন্ডিং ইনভেন্টরি বিগ করতে হবে। তো এতটুকু পর্যন্ত আগে আমি কাজটা করি। বর্তমান অঙ্কের মধ্যে এই যে সেলস আছে 20,000, সেলস প্রাইস পার ইউনিট 30 টাকা, তাহলে বিক্রয়ের পরিমাণ টোটাল কত দাঁড়াবে? যে বিক্রয় করা হয়েছে 20,000 ইউনিট, এক ইউনিটের মূল্য 30 টাকা, তাহলে টোটাল বিক্রয় হয়েছে 20,000 গুণ 30, 6 লক্ষ টাকা। হ্যাঁ, তো 6 লক্ষ টাকা লেখার পরে পরবর্তী কাজটা আমি পরে বোঝাচ্ছি, আগের কাজটা আগে লিখি। নিয়ে আসলাম আমি সেলসটা আনা হবে এরকম 20,000 ইউনিট গুণ 30। 20,000 ইউনিট বিক্রয় হয়েছে, এক ইউনিটের বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে টোটাল বিক্রয় 6 লক্ষ টাকা সরাসরি এখানে নিয়ে আসতে হয়। তারপরে এখানে লিখতে হয় লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি ইউনিটকে, সবসময় ইউনিটকে গুণ করতে হবে
এটা যেহেতু ভেরিয়েবল প্রোডাকশন কস্ট পার ইউনিট দ্বারা একই রকম। যেমন আমরা একটু আগে যে সমাধান করেছি, আমাদের বর্তমান অঙ্কের মধ্যে ইন্ডিং ইনভেন্টরির পরিমাণ আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে বাহির করেছি 8,000 ইউনিট। এটা তোমরা মনে রেখো, 8,000 ইউনিট যে বাহির করেছে এটা আর দেখাবো না। আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অ্যাবজর্পশনের জন্য বাহির করেছি 11 টাকা, আর ভেরিয়েবলের জন্য 9 টাকা। এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অ্যাবজর্পশনের জন্য যে 11 টাকা, এই 11 টাকা এটা বর্তমানে যা লিখবে এটার সাথে সম্পর্কিত, মানে বিগিনিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, প্রোডাকশনের সাথে কিন্তু এটা সম্পর্কিত। আর ভেরিয়েবলের জন্য আমরা এখানে পেয়েছি 9 টাকা, অ্যাবজর্পশনের জন্য পেয়েছি আমরা 11 টাকা। এটা শুধু মনে রাখো, এই যে ভেরিয়েবলের জন্য 9 টাকা পেয়েছি, ওই 9 দ্বারা গুণ হবে, কোনটাকে গুণ করতে হবে, এই যে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি যে ইউনিটগুলো আছে অঙ্কের মধ্যে, বিগিনিং ইনভেন্টরি 4,000, তারপর প্রোডাকশন আছে 24,000, আর এন্ডিং ইনভেন্টরি আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে বাইর করেছি 8,000। তো এইটার নিয়ম মেনে আমি যদি বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করি, এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করি, তখন কিভাবে হবে দেখে নাও। আমি এখানে লিখলাম বিগিনিং ইনভেন্টরি, এটার ইউনিট হলো 4,000, গুণ করব কি দিয়ে, ওই যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 9 টাকা বাইর করেছি এটা দিয়ে। আর যে কোনো অঙ্কের জন্য এটাই নিয়ম, 4,000কে 9 দ্বারা গুণ করলে হবে 34,000 টাকা। তার সাথে যোগ করতে হয় প্রোডাকশন, বর্তমান অঙ্কের মধ্যে আছে কত ইউনিট, 24,000 ইউনিট। এই 24,000কে গুণ করতে হয় 9 দ্বারা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট যেটা পেয়েছি ওইটা দ্বারা। 24,000কে 9 দ্বারা গুণ করলে 2,16,000 টাকা এখানে আমরা পেয়ে যাব। যদি এই দুইটা যোগ করি 2,52,000 টাকা হবে। বিয়োগ করব আমরা এখানে এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি 8,000 ইউনিট, এটা কিন্তু 1 নম্বর ওয়ার্কিংয়ে বাইর করেছে, একদম পরিষ্কার। 9 দ্বারা গুণ করলে 8,9 72,000, এটা করতে হয় বিয়োগ। যদি বিয়োগ করি 2,52,000 থেকে 72,000 বিয়োগ করি, তখন এটা 1,80,000 টাকা হয়। তো 1,80,000 টাকা এটা আমি এখানে লিখলাম। তো 1,80,000 টাকা এটা লিখার পরে একবার নিয়মটা দেখে নেই। স্ট্যান্ডার্ড কোস্ট যেটা, এটা তো ভেরিয়েবল, স্ট্যান্ডার্ড কোস্টের আনফেভারেবল বা আন্ডার ভেরিয়েবল নামে কিছু অঙ্কের মধ্যে দেওয়া থাকে, যা বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া নেই, না থাকলে নাই। তো এই টাকাটা সরাসরি এখানে নিয়ে উপরের টাকা থেকে এটা যদি আমি বিয়োগ করি, তখনই পাবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত লিখে দিচ্ছি, ঠিক আছে? 6 লক্ষ টাকা থেকে 1,80,000 বিয়োগ করলে এখানে থাকবে 4,20,000 টাকা। এটার নাম বলা হয় গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন 4,20,000 টাকা। তারপরে কি করতে হবে, নিয়ম আছে, ভেরিয়েবল যত এক্সপেন্স আছে এটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কি পাওয়া যাবে, কন্ট্রিবিউশন মার্জিনটা পাওয়া যাবে। তাহলে অঙ্কের মধ্যে ভেরিয়েবল ব্যয় কী কী আছে একবার আমরা দেখে নেই। অঙ্কের মধ্যে যে কমার্শিয়াল এক্সপেন্স বলে ফিক্সড আছে এখানে 10,000, আর ভেরিয়েবল আছে 10,000। এই যে কমার্শিয়াল এক্সপেন্স ভেরিয়েবল 10,000, এটাই শুধু আমি লিখব। এর বাহিরে এখানে ভেরিয়েবল কোনো ব্যয় অঙ্কের মধ্যে আর দেওয়া নেই। তো না থাকলে আর লিখার প্রয়োজন নেই, একটা আছে, আমি একটাই বিয়োগ করব। তাহলে আমি এখন বিয়োগ করে দিব কমার্শিয়াল
ভেরিয়েবল এক্সপেন্স হলো 10,000। এটা যদি আমি এখন বিগ করে দেই তখন এখানে থাকবে 4,20,000 থেকে 10,000 বিগ করলে 4,10,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন 4,10,000 টাকা। এতটুকু কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে আমরা সমাধান করেছি। আচ্ছা, তারপরে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যত প্রকার ফিক্সড এক্সপেন্স আছে অল ফিক্সড এক্সপেন্স একেবারে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ আলাদা যোগ করে উপরের টাকা থেকে বিক করলে আমরা নেট ইনকামটা পেয়ে যাই। এখন দেখি আমরা ফিক্সড এক্সপেন্স কী কী আছে। এই যে ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 আছে, এটাও আনতে হবে। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000, এটাও আনতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড 5,000, এটাও আনতে হবে। তিনটা পেয়ে গেলাম। ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000, কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড 5,000, আর ভেরিয়েবল যে 10,000 এটা তো আগেই নিয়ে আসছি। এই তিনটাই এখন আমি লিখে নিচ্ছে। এখন আমি সরাসরি ফিক্সড এক্সপেন্সগুলো লিখে নিব। প্রোডাকশন ওভারহেড প্রোডাকশন ফিক্সড ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড ফিক্সড, এটা লিখতে পারো 50,000। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড, ফিক্সড ছিল 10,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড হলো 5,000। তিনটাই আছে, যদি যোগ করি 65,000 টাকা হবে। উপরের টাকা থেকে যদি এটি বিক করা হয় তাহলে আমরা পেয়ে যাব নেট ইনকাম। কত টাকা হবে? 3,45,000 টাকা। এটাই হচ্ছে নেট ইনকাম। এবং এই নির্দিষ্ট নিয়মে সব সময় তোমাদেরকে ভেরিয়েবল কস্টিং মেথডে নেট ইনকাম বাইর করতে হবে, একটাই নিয়ম। তো এই জন্য দেখবে পরবর্তী ক্লাসে এটা আর তোমাদের জন্য কঠিন হবে না। বোঝাতে পেরেছি? তো যারা পেড কোর্সে আসো, এটার পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব, এই জন্য একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন পরবর্তীটা অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং মেথড, এটা করা শেষ। এখন আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে সমাধানটা করব। অ্যাবজর্পশন কস্টিং, তো নিয়ম অনুযায়ী সেলস রেভিনিউ আনতে হবে, এটা ঠিক আগের মতো। সেলস রেভিনিউ নিয়ে এসে এখন লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড লিখে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, এটা আগের মতোই কাজ করতে হবে। তবে অ্যাবজর্পশনের জন্য বর্তমান অঙ্কের মধ্যে আমরা বাহির করেছিলাম ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 11 টাকা করে, আর ভেরিয়েবলের জন্য বাহির করেছিলাম 9 টাকা করে। তো ভেরিয়েবল আগে তো 9, কাজ শেষ। এখন আমরা 11 দ্বারা কাজটা করব। বর্তমানে 11 দ্বারা গুণ হবে। আর বর্তমান অঙ্কের মধ্যে আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স একটা আছে, এটা যোগ হয়ে যাবে। তারপর টাকাটা এখানে উপরের টাকা থেকে এটা বিক করলে গ্রস মার্জিন আমরা এখানে পেয়ে যাব। তো এতটুকু পর্যন্ত আগে আমি কাজটা করতেছি। বিগিনিং ফিনিশ কোর্স 4,000 তো আছে, বিক্রয় 20,000, অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000, এগুলো তো দেওয়া আছে। এন্ডিং ইনভেন্টরি 8,000 আমরা পেয়েছি, এটাও তো আমরা জানি। তাহলে আগে সেলসটা নিয়ে আসলাম আগের মতো। সেলস ছিল কত টাকা?
20,000 গুণ 30, 6 লক্ষ টাকা। লেস কস্ট অফ গুডস সোল্ড, লেস কস্ট অফ গুডস সোল্ড বলে যেহেতু আমরা জেনেই গেছি কি কি আনতে হয়, বিগিনিং ইনভেন্টরি 4,000 ইউনিট ছিল, কিন্তু বর্তমানে 11 দ্বারা গুণ হবে, কারণ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা 11 পেয়েছি, 44,000 টাকা। প্রোডাকশন বর্তমান অঙ্কের মধ্যে 24,000 ইউনিট আছে, এটাকেও 11 দ্বারা গুণ করব। 24,000কে 11 দ্বারা গুণ করলে 2,64,000 টাকা, দুইটা যোগ করলে 3,08,000 টাকা। তারপর এন্ডিং ইনভেন্টরি বিগ করতে হবে, এন্ডিং ইনভেন্টরি আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে 8,000 ইউনিট পেয়েছি, 11 দ্বারা সবসময় গুণ হবে, 11 দ্বারা গুণ করলে 88,000 টাকা। এটা যদি বিগ করি তখন এখানে থাকবে 2,20,000 টাকা। বর্তমান অঙ্কের নিয়মের মধ্যে আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স আমরা পেয়েছি, এটা নিয়ম অনুযায়ী যোগ করে অবশেষে টাকাটা এখানে নিয়ে উপরের টাকা থেকে বিগ করলে গ্রস মার্জিন আমরা পেয়ে যাই। একটু উপরে যদি আমি যাই, দেখব যে এন্ডিং ইনভেন্টরি 8,000 ইউনিট আর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 11 আর 9 করে তো বাইর করেছিলাম, এগুলোর কাজ শেষ। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড তো 2,000 পেয়েছিলাম, যেহেতু আন্ডার অ্যাপ্লাইড এটা নিয়ম অনুযায়ী যোগ হয়ে যাবে, আমি এখন যোগ করে নিচ্ছি। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড, নিয়ম অনুযায়ী 2,000 টাকা এখন যোগ হয়ে যাবে। তো আমি যোগ করব 2,20,000, আর 2,000 যোগ করলে হবে 2,22,000 টাকা। এটা যদি এখন আমরা যোগ করি তাহলে এখানে হবে উপরের টাকা থেকে 6 লক্ষ থেকে 2,22,000 বিক করলে 3,78,000 টাকা। আর এটার নাম হয় গ্রস প্রফিট কিংবা গ্রস মার্জিন, যে কোনোটা বলতে পারো। গ্রস প্রফিট অথবা মার্জিন, যে কোনোটা বলা যায়। আচ্ছা, পরে নিয়ম কি? পরে নিয়ম হচ্ছে গ্রস মার্জিন বা গ্রস প্রফিট পরে অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল অল মার্কেটিং এক্সপেন্স, ফিক্সড অল এক্সপেন্স একসাথে যোগ করে এখানে নিয়ে উপরের টাকা থেকে বিক করলে নেট ইনকামটা আমরা পেয়ে যাই। এখন এখানে ভেরিয়েবল ফিক্সড সকল ব্যয় আসবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল ছাড়া, কারণ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল যেটা এটা শুধুমাত্র ভেরিয়েবলে আসে, অ্যাবজর্পশনে এটা আসে না। আবার আন্ডার অ্যাপ্লাইড যেটা এটা অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না, এতটুকু মনে রাখতে হবে। মানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা এটাই শুধুমাত্র ভেরিয়েবলে আসে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এটা অ্যাবজর্পশনে আসে। আর নিয়ম অনুযায়ী আমরা এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনে আনবো না, ভেরিয়েবলে আনবো। তো এর বাইরে আর কি কি ব্যয় আছে? এর বাইরে ব্যয় হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000, ভেরিয়েবল 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড 5,000, এই তিনটা আমি যোগ করব। আর ফিক্সড প্রোডাকশন ওভারহেড যেটা এটা শুধুমাত্র ভেরিয়েবল আসে, অ্যাবজর্পশন আনবো না। এখন এই তিনটা টাকা যোগ করে আমি বসিয়ে দিই। এখানে আমি লিখতে পারি লেস কমার্শিয়াল এক্সপেন্স
কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 10,000, ভেরিয়েবল আছে 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 5,000, যোগ করলে 25,000। উপরের টাকা থেকে এটা বিক করে দিলে, এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি যেহেতু বিক হবে, উপরের টাকা থেকে এটা বিক করে দিলে আমরা ফাইনালি পেয়ে গেলাম নেট ইনকাম 3,53,000। আচ্ছা, আরও একটা ম্যাথের সমাধান আমাদের বাকি। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ম হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম থেকে ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম যদি বিক করি তো ডিফারেন্সটা এখানে পাবো। তারপর ইনভেন্টরি ইন্ডিং থেকে বিগিনিংটা বিক করে অ্যাবজর্পশনের এখানে, ভেরিয়েবলের এখানে, তো ডিফারেন্স এই দুইটা কিন্তু সমান হয়ে যাবে। এখন আমরা দেখি নেট ইনকামগুলো কোথায় আছে। এতক্ষণ যে সমাধানটা করেছি এই ভেরিয়েবল কস্টিংয়ের, এই যে বিগিনিং ইনভেন্টরির টাকা 37,000, ইন্ডিং ইনভেন্টরি 72, তো আমি কি করব, ভেরিয়েবলের জন্য 72 থেকে মানে ইন্ডিং থেকে বিগিনিং বিক করতে হবে, তাহলে 72 থেকে 34,000 বিক করব। আর এটা নেট ইনকাম ভেরিয়েবলের তো এখানে দেখা যাচ্ছে 3,45,000 টাকা। অ্যাবজর্পশন কস্টিংয়ের বিগিনিং আছে 44,000, ইন্ডিং আছে 88,000, তো আমি 88,000 থেকে 44,000 বিক করব। আর এটার নেট ইনকাম তো এখানে আমি পেয়েছি কত, 3,53,000। এবারে 3 নম্বরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বাহির করার জন্য আমরা আগে এখানে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 3,53,000। নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং 3,45,000 বিয়োগ করলে এখানে পাবো আমরা 8,000 টাকা ডিফারেন্স। ডিফারেন্স 8,000 টাকা পাবো। এখন চেঞ্জ ইন ইনভেন্টরি, ইন্ডিং মাইনাস বিগিনিং, তো লেখার নিয়মটা কি, ইন অ্যাবজর্পশন কস্টিং অ্যাবজর্পশনে ইন্ডিং ছিল 88,000, বিগিনিং ছিল 44,000। 88 থেকে 44,000 যদি বিয়োগ করা হয় তখন এখানে থাকবে 44,000 টাকা। ইন ভেরিয়েবল কস্টিং ভেরিয়েবলে
এন্ডিং ছিল 72,000, বিগিনিং ছিল 34,000। 72 থেকে 34,000 বিক করলে 34,000 টাকা থাকবে। 44 থেকে 34 যদি বিক করা হয় এখানে হবে 8,000 টাকা। এটা হচ্ছে ডিফারেন্স। সমাধান শেষ। তোমরা দেখো এই ডিফারেন্স আমি শুধু অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম থেকে ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম বিক করে ডিফারেন্স 60,000 বাইর করেছি। আর অ্যাবজর্পশন কস্টিংয়ের এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বিক করে 44,000। একই নিয়মে ভেরিয়েবল কস্টিংয়ের 34,000, এটাও বিক করলে 8,000 হবে। ডিফারেন্স কিন্তু মিলে যাবে। এখন পরবর্তী যত ম্যাথ আছে এভাবেই কিন্তু সমাধানটা করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই যে একটা ক্লাস মনোযোগ দিয়ে শেষ করেছ, প্রায় 41 মিনিটের একটা ক্লাস, একটা বুঝতে পারলে অন্যান্য 10টা ম্যাথের সমাধান তোমরা পারবে ইনশাআল্লাহ।